গায়ে একটা মাত্র ভালো জলের ইদারা। জল যেমন পরিষ্কার তেমনই সুন্দর মিষ্টি স্বাদ, আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয়। রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল। সে জলজান্ত পেরেক খেয়ে ফেলত, আবার উগড়ে ফেলত। আসলে কি আর খেত? ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাপিস করে রেখে দিত। তা রামুর আর সেদিন নেই। বয়স হয়েছে, দাঁত কিছু পড়েছে, কিছু নড়েছে। কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে। তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভিতর এখন বিস্তর ঠোকাঠুকি, গণ্ডগোল। কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না। খাওয়ার সময় মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু। সে অন্য ঘটনা, থাকবে। কিন্তু এই রকম গণ্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার। পেরেক মুখে নিয়ে অভ্যাস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে। পেরেক তো পেরেক, ইচ্ছে করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি। সেবার গিয়েছিলাম খাবো বলে, সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়ার উপক্রম। তাই পালিয়ে বাঁচি। বক্তৃতা করার পর সে আবার যথানিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও। বেবাক জিভের তলা আর গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সেঁধিয়েছে। টের পেয়েই রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি। পেটের মধ্যে ৮-১০টা পেরেক, সোজা কথা তো নয়। আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা, মুখে গ্যাঁজলা। ডাক্তার কবিরাজ এসে দেখে বলল, অন্ত্রে ফুটো, পাকস্থলীতে ছেদা, খাদ্যনালী লিক, ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে, আশা নেই। সেই সময়ে একজন লোক বুদ্ধি করে বলল, পুরনো ইদারার জল খাওয়াও। ঘটিভর সেই জল খেয়ে রামু আধ ঘন্টা খানিকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল। শেষ পর্যন্ত দেখা গেল সত্যিই লোহা হজম হয়ে গেছে। ইদারার জলের খ্যাতি এমনিতেই ছিল। এই ঘটনার পর আরও বাড়ল। বলতে কি, গোবিন্দপুরের লোকের এই ইদারার জল খেয়ে কোনো ব্যায়ামই হয় না। কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে। ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায়। দড়ি সবসময় যে ছেড়ে তাও নয়। অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিট কে যেন সযত্নে খুলে নিয়েছে। কিছুতেই জল তোলা যায় না। যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার। গাঁয়ের লোকেরা বুড়ো পুরুত মশাইয়ের কাছে গিয়ে পড়ল, ও ঠাকুরমশাই, বিহিত করুন। ঠাকুরমশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন। দুঃখের সঙ্গে বললেন, ভায়ারা, দড়ি তো দড়ি, আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম, তো সেটাও ছিঁড়ে গেল। তার উপর দেখি জলের মধ্যে সব হুলুস্থুলু কাণ্ড হয়েছে। দেখেছ কখনো ইদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে? কাল সন্ধ্যাবেলায় দেখলাম নিজের চোখে। বলি, ওই ইদারার জল আর কারো খেয়ে কাজ নেই। 5টা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি। রায়মশাই বড় ভালো মানুষ, ধর্মভীরু, নিরীহ, লোকের দুঃখ বোঝেন। গোবিন্দপুর গাঁয়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির। রায়মশাই কাছারি ঘরে বসে আছেন, ফর্সা নাদুস নুদুস চেহারা। নায়েব মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন, আজ্ঞে, গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে। রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁকডাক বাঘের মতো। রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না। গোবিন্দপুর গাঁয়ের লোকদের উপর তিনি মোটেই খুশি ছিলেন না। তার সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গাঁয়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল, তখন এই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা একটা দুধেল গাই দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে এসে একগাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল। সেই থেকে রায়মশাইয়ের রাগ।
গরুটা যে খারাপ তা নয়, রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু। দুবেলায় 7 সের দুধ দেয় রোজ। বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধেরও তুলনা হয় না। কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারদিকে যে কি ছিচ্ছিকার, আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধঃপতন হন, আবার রাগে রক্তবর্ণও হয়ে যান। সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুহুঙ্কার ছেড়ে বলে ওঠেন, কি চাই ওরা? সেই হুঙ্কারে নায়েবমশাই 3 হাত পিছিয়ে গেলেন। প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগলো। স্বয়ং রায়মশাইয়ের নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল। গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই। তাঁর গালে সবসময় আস্ত একটা হর্তুকি থাকে, আজও ছিল। কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিড়মি খেয়ে ঢোক গিলে সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হর্তুকিটা নেই। বুঝতে পারলেন চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছিল, ঢোক গেলার সময় গিলে ফেলেছেন। আস্ত হর্তুকিটা পেটে হজম হবে কি না কে জানে। একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না। গায়ে ফিরে পুরনো ইদারার 1 ঘটি জল ঢকঢক করে গিলে ফেললেই জাহাজে ঝাঁঝরা। বামন ভোজনের নেমন্তন্নে গিয়ে সেবার সোনার গায়ের 2 বালতি মাছের মুড়ো দিয়ে রাঁধা ভাজা সোনা মুগের ডাল খেয়েছিলেন। আরেকবার সদীপিসির শ্রাদ্ধে ফলারের নেমন্তন্নে 2টো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল, এক অন্নপ্রাশনে 1.5 খানা পাঁঠার মাংস, জমিদার মশাইয়ের সেজ ছেলের বিয়েতে 80 টুকরো পোনা মাছ, 2 হাঁড়ি দই আর 2 সের রসগোল্লা। গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে, তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাদিয়ে দিয়ে আসে। সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকদের মধ্যে চক্রবর্তী মশাই হলেন চ্যাম্পিয়ন। তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে পুরনো ইদারার স্বাস্থ্যকর জল। খেয়ে এসে জল খাও, পেট খিদেয় ডাকাডাকি করতে থাকবে। সেই ইদারা নিয়েই বখেরা। চক্রবর্তী মশাই হর্তুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। হর্তুকি এমনিতে বড় ভালো জিনিস, কিন্তু আস্ত হর্তুকি পেটে গেলে হজম হবে কি না সেইটাই প্রশ্ন। পুরনো ইদারার জল পাওয়া গেলে হর্তুকি নিয়ে চিন্তা করার প্রশ্নই ছিল না। চক্রবর্তী মশাই করজোড়ে দাঁড়িয়ে বললেন, রাজামশাই, আমাদের গোবিন্দপুর গাঁয়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত। এতকাল সেই জল খেয়ে কোনো রোগবালাই আমরা গায়ে ঢুকতে দিইনি। কিন্তু বড়ই দুঃখের কথা, ইদারার জল আর আমরা তুলতে পারছি না। রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন, হবে না, পাপের প্রায়শ্চিত্ত। আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে। চক্রবর্তী মশাই জিভ কেটে বললেন, ছি ছি, আপনাকে অপমান রাজামশাই? সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না। তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্ত্রে নেই। গোদান মহাপূর্ণ কর্ম। রায়মশাইয়ের নতুন সভাপণ্ডিত কেশব ভট্টাচার্যও মাথা নেড়ে বললেন, কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। রায়মশাই একটু নরম হয়ে বললেন, ইদারার কথা আমিও শুনেছি। সেবার আমার অগ্নিমানদের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয়, খুব উপকার পেয়েছিলাম। তা সে ইদারা কি শুকিয়ে গেছে নাকি? চক্রবর্তী মশাই ট্যাগ থেকে আর একটা হর্তুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন, আজ্ঞে না, তাতে এখনও কাকচক্ষু জল টলটল করছে। কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায় তা আর ওঠানো যায় না। দড়ি কে যেন কেটে নেয়, ছিঁড়ে দেয়, লোহার শিকলও কেটে দিয়েছে। রক্তচক্ষে রায়মশাই হুঙ্কার দিলেন, কার এত সাহস? এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো, নড়ে চড়ে বসল। মাথার উপর জমিদার বাহাদুর থাকতে ইদারার জল বেহাত হবে এ কেমন কথা? ঠাকুরমশাই বললেন, আজ্ঞে মানুষের কাজ নয়, এত বুকের পাঠা কারো নেই। গোবিন্দপুরের লেঠেলদের কে না চেনে। গোদের উপর বিস্ফোরার মতো মাথার উপর আপনিও রয়েছেন। লেঠেলদের এলেমে না কুলোলে
আপনি শাসন করবেন, কিন্তু এ কাজ যাঁরা করছেন তারা মানুষ নন, অশরীরী। গোদের উপর বিস্ফোরার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন, কিন্তু অশরীরীর কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই। ওরে বলিস না বলিস না। সবাই তাজ্জব। নাইমশাই রোষ কষায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন, মুখ সামলে কথা বলো। চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হর্তুকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন। রায়মশাইয়ের বড় ভূতের ভয়। পারতপক্ষে তিনি ও নাম মুখেও আনেন না, শোনেনও না, কিন্তু কৌতূহলের তো শেষ নেই। খানিকক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন, কি যেন বলছিলি? চক্রবর্তী মশাই উৎসাহ পেয়ে বলেন, আজ্ঞে সে এক অশরীরী কাণ্ড, ভূ। বলিস না, খবরদার বলছি, বলবি না। রায়বাবু আবার কানে হাত চাপা দেন। চক্রবর্তী মশাই বোকার মতো চারদিকে চান। সবাই ওর মুখে চাওয়াচাই করে। নায় মশাই চোপ বলে একটা প্রকাণ্ড ধমক মারেন। একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন, ইদারার জলে কি যেন। চক্রবর্তী মশাই এবার একটু ভয়ে ভয়েই বলেন, আজ্ঞে সে এক সাংঘাতিক ভুতুড়ে ব্যাপার। চুপ করো, রাম 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 বলে আবার রায়বাবুর কানে হাত। খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বলেন, রেখে ডেকে বলো। আজ্ঞে বালতি ঘটির সব দড়ি তেনারা কেটে নেন, শিখল পর্যন্ত ছেড়েন। তাছাড়া ইদারার মধ্যে হাওয়া বয় না, বাতাস দেয় না, তবু তালগাছের মতো ঢেউ দেয়, জল হিলিহিলি করে ফাঁপে। বাবা রে বলে রায়বাবু চোখ বুজে ফেলেন। ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দিনটাই মাটি করলি তোরা। নাই মশাই, আজ রাতে আমার শোবার ঘরে 4 জন দারোয়ান মোতায়েন রাখবেন। যে আজ্ঞে। গোবিন্দপুরের প্রজারা হাতজোড় করে বলল, হুজুর আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন, এবার আমাদের ইদারার একটা বিলি ব্যবস্থা করুন। ইদারা বুঝিয়ে ফেলগে, ওই দ্বারা আর রাখা ঠিক নয়। দরকার হলে আমি ইদারা বোঝানোর জন্য গো গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবক্ষণ। তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নন, কাছারি ঘরের সব প্রজাই হাঁ হাঁ করে উঠে বলে, তা হয় না হুজুর, সেই ইদারার জল আমাদের কাছে ধন্বন্তরী। তাছাড়া জল তো নষ্টও হয়নি, পোকাও লাগেনি, কয়েকটা ভূত। রায়বাবু হুঙ্কার দিলেন, চুপ, ও নাম মুখে আনবি তো মাটিতে পুঁতে ফেলব। সবাই চুপ মেরে যায়। রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন, এ তো লেঠেলদের কর্ম নয়, একবার যাবেন নাকি সেখানে? রায়মশাইয়ের আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা 100 বছর পার করে এখনও বেঁচে আছেন, তবে একটু অথর্ব হয়ে পড়েছেন, ভারী ভুলো মন আর দিনরাত খাই। তাকে দিয়ে কাজ হয় না, তাই নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে। কেশব এই অঞ্চলের লোক নয়, কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছিলেন। তার ক্ষমতা বা পাণ্ডিত্য কতদূর তার পরীক্ষা এখনও হয়নি, তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয়। চেহারাখানা বিশাল তো বটেই, গায়ের বর্ণ উজ্জ্বলতা সেও বেশি কথা কিছু নয়, তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে, সেটা হলো চরিত্র। জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন। পরদিন সকালেই গো গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর। পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের 100-2 লোক। দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোড়লের বাড়িতে একটু বিশ্রাম করে ইদারার দিকে রওনা হলেন। সঙ্গে গোবিন্দপুর আর আশপাশের গায়ের হাজার হাজার লোক। ভারী সুন্দর একটা জায়গায় ইদারাটি খোঁড়া হয়েছিল। চারদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন। একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে। ইদারার চারধারে বড় বড় ঘাসের বন। পাখি ডাকছে, প্রজাপতি উড়ছে। কেশব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়ালেন। মুখখানা গম্ভীর, সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন। সত্যিই কাকচক্ষু জল, টলটল করছে। কেশব আস্তে করে বললেন, কে আছিস, উঠে আয়।
নইলে থুতু ফেলবো। এই কথায় কি হলো কে জানে। ইদারার মধ্যে হঠাৎ হুলস্থুল পড়ে গেল। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগলো। সেই সঙ্গে বোঁ বোঁ বাতাসের শব্দ। লোকজন এই কাণ্ড দেখে দৌড় পালাচ্ছে। শুধু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন। থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না। বলতে বলতে ইদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে। চেহারা দেখে ভরকাবার কিছু নেই, রোগা লিকলিকে কালো কালো সব চেহারা, তাও রক্ত মাংসের নয়, ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি। সব কটার গা ভিজে সপ সপ করছে, চুল বেয়ে জল পড়ছে। কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন, ঢুকেছিলি কেন এখানে? আজকে ভূতের সংখ্যা বড়ই কমে যাচ্ছে যে। এই ইদারার জল খেয়ে এ তল্লাটের লোকের রোগবালাই নেই। 100-150 বছর হেসে খেলে বাঁচে। না মরলে ভূত হয় কেমন করে? তাই ভাবলুম ইদারাটা দখল করে থাকি। বলে ভূতেরা মাথা চুলকোয়। কেশব বললেন, অতি কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। ভূতেরা আস্কারা পেয়ে বলে, ওই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে রয়েছেন, ওরই বয়স 120 বছর। বিশ্বাস নয় জিজ্ঞেস করুন ওকে। কেশব অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকিয়ে বলেন, বলে কি এরা মশাই, সত্যি নাকি? এক হাতে ধরা পইতে অন্য হাতের আঙ্গুলে গায়ত্রী জপ করে ধরে রেখে চক্রবর্তী আমতা আমতা করে বলেন, ঠিক স্মরণ নেই। কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য, এসব বললেন। ঠিক এই সময় চক্রবর্তীর মাথায় ভারী কূট একটা কথা এলো। তিনি ফস করে বললেন, ভূতেরা কি মরে? কেশব চিন্তিতভাবে বললেন, সেটাও কূট প্রশ্ন। চক্রবর্তী সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু আপাতগ্রাহ্য। ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখায় না। স্বয়ং মাইকেল বলে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। ভূতেরা কাউমাউ করে বলে উঠল, তা সে আমরা কি করব? আমাদের হার্ট ফেল হয় না, ম্যালেরিয়া, উলাওঠা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ হয় না, তাহলে মরব কিসে? দোষটা কি আমাদের? চক্রবর্তী সাহসে ভর করে বলেন, তাহলে দোষ তো আমাদেরও নয় বাবা সকল। কেশব বললেন, অতি কূট প্রশ্ন। চক্রবর্তী বলে উঠলেন, কিন্তু আপাতগ্রাহ্য। পাঁচেক ছন্ন ছাড়া বিদঘুটে ভেজা ভূত চারদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে। কি রায় দেন কেশব? একটা বুড়ো ভূত কেঁদে উঠে বলল, ঠাকুরমশাই, জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত, তেমনি দিনরাত জলের মধ্যে থেকে থেকে আমরা পান্তা ভূত হয়ে গেছি। ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম, সে কষ্ট বৃথা যেতে দেবেন না। এও অতি কূট প্রশ্ন, কেশব বললেন। চক্রবর্তী মশাই এবার আর আপাতগ্রাহ্য বললেন না, সাহসে ভর করে বললেন, তাহলে ভূতেরও মৃত্যুর নিদান থাকা চাই। না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে থুতু ফেলব। আর তারই বা কী দরকার? এক্ষুনি আমি সব ভূত বাবা সকলের গায়ে থুতু ফেলছি। চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতদের ভারী ভয়। বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আঁতকে উঠে 10 হাত পিছিয়ে চেঁচাতে থাকে, থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না। কেশব চক্রবর্তী মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে ফিরে বললেন, চক্রবর্তী মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাতগ্রাহ্যও বটে, আবার তোমাদের কথাও ফেলনা নয়, কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না, সুতরাং ভূত খরচ হয় না, কেবল জমা হয়। অন্যদিকে মানুষ 200 বছর বাঁচলেও একদিন মরে, সুতরাং মানুষ খরচ হয়, তাই তোমাদের যুক্তি টেকে না। ভূতরা কাউমাউ করে বলতে থাকে, আগে অনেক কষ্ট করেছি। কেশব দৃঢ়স্বরে বললেন, তা হয় না। ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও, তারপর ইদারা ছাড়ো, নইলে চক্রবর্তী মশাই আর আমি দুজনে মিলে আর বলতে হলো না। ঝপাঝপ ভূতেরা ইদারায় লাফিয়ে নেমে ঠনঠন ঘটি বালতি তুলতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইদারার চারপাশে। পুরনো ইদারায় এরপর আর ভূতের আস্তানা রইল না। ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল, শুকিয়ে আরও চিমড়ে মেরে গেল।
এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলেপুলেরাও আর তাদের দেখে ভয় পেত না।